এটা রিঅ্যাক্ট অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা এই লেকচারে যে জিনিসটা কভার করব সেটা হচ্ছে যে আমাদের লোকাল ডিভাইসে আমরা কিভাবে ডেটা স্টোর করতে পারি। আমাদের অ্যাপটা যে ডিভাইসে রান করতেছে সেই ডিভাইসের মেমোরিতে আমরা কিভাবে ডেটা স্টোর করতে পারি। তো আমরা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো যেমন নতুন ইয়েতে শিখতেছি আর কি, লাইক এক একটা আলাদা আলাদা স্ক্রিন ক্রিয়েট করে শিখতেছি। তো এই স্টোরেজ রিলেটেড ইস্যুগুলো মানে রিজলভ করার জন্য আমরা নতুন একটা স্ক্রিন ক্রিয়েট করি স্টোরেজ স্ক্রিন নামে। তো এই ফাস্টের এই পার্টটা আসলে খুবই সিমিলার আর কি, মানে আমরা এই জিনিসটা অনেকবার ইউজ করছি। আমার কোনো স্টাইলিং দরকার নাই এখানে। আমি জাস্ট এখানে দুইটা ডামি বাটন দিয়ে রাখলাম। তো এই হচ্ছে আমার স্টোরেজ স্ক্রিন। এখন আমাকে যেটা করতে হবে যে এই স্টোরেজ স্ক্রিনে যাতে আমি হোম স্ক্রিন থেকে নেভিগেট করতে পারি, সেটার জন্য আমাকে অ্যাপ ডট জেএস এ স্টোরেজ স্ক্রিনটা অ্যাড করতে হবে। আচ্ছা, অ্যাপ ডট জেএস এর কাজ আমার শেষ। এবার ফাইনালি আমরা যে কাজটা করবো সেটা হলো হোম স্ক্রিনে একটা বাটন অ্যাড করবো যাতে আমি স্টোরেজ স্ক্রিনে নেভিগেট করতে পারি। ওকে, সো আচ্ছা, এখানে আমি ডামি একটা ফাংশন লিখে ফেলি, মানে যে ফাংশনটা কোনো কাজ করে না।
আচ্ছা, তাহলে আমি কি কি কাজ করলাম? স্টোরেজ স্ক্রিনের জেএসটা লিখলাম, তারপরে এটা হলো app.js অ্যাড করলাম, এবং ফাইনালি আমি হোম স্ক্রিনে একটা বাটন অ্যাড করলাম যেটা হলো আমার স্টোরেজ স্ক্রিনে যাবে। তাহলে এখন আমি অ্যাপটা রান করে দেখি যে এটা আমার যেমন ভাবে কাজ করার কথা সেভাবে করে কিনা। সো এটা আমার অ্যাপটা, এবং অ্যাপে আগের মতোই আমার তিনটা বাটন আছে, লিস্ট স্ক্রিন, ইমেজ স্ক্রিন, এবং আমি নতুন অ্যাড করলাম স্টোরেজ স্ক্রিন। তো স্টোরেজ স্ক্রিনে ট্যাপ করলে আমার আসলে এই স্ক্রিনে চলে যাচ্ছে। এখানে উপরে হলো আমার একটা টেক্সট আইটেম আছে এবং দুইটা আমার নিজের ডাবল বাটন, গেট ডাটা এবং রিমুভ ডাটা, যেগুলো এখন কারেন্টলি কোনো কাজ করে না। এরপরে আমরা মেইন টপিক, মানে আমরা কিভাবে ডেটা স্টোর করতে পারি সেখানে যাই। আমরা আমাদের এখানে ডেটা স্টোর করার জন্য লোকাল ডিভাইসে যে লাইব্রেরিটা ইউজ করব তার নাম হচ্ছে এসিঙ্ক স্টোরেজ। তো এই এসিঙ্ক স্টোরেজটা আমরা যেহেতু এক্সপো দিয়ে প্রজেক্ট, মানে এক্সপোকে যেহেতু প্রজেক্ট ম্যানেজার হিসেবে ইউজ করছি, এক্সপোতে বাই ডিফল্ট এটা থাকেই। কিন্তু আমরা যদি এক্সপো না ইউজ করে হলো কোর রিয়াক্ট নেটিভ ইউজ করতাম প্রজেক্ট ম্যানেজিং এর জন্য, তখন আমাদেরকে এই অ্যাসিঙ্ক স্টোরেজের লাইব্রেরিটা আলাদা করে ইনস্টল করা লাগতো, এবং ওই প্রসিডিউরটা আসলে অনেক টাফ। তো মানে ইটস এ গুড থিং যে এক্সপোতে আগে থেকে এটা আছে, আমাকে আলাদা করে এই ডিপেন্ডেন্সিটা ইনস্টল করা লাগতেছে না। তো এসিঙ্ক স্টোরেজ বেসিক্যালি যেটা করে, আমার ডেটাটাকে স্ট্রিং আকারে আমার হলো ডিভাইসে সেভ রাখে, এবং আমার অ্যাপ ক্লোজ করার পরেও ডেটাটা সেভই থাকে। কিন্তু এখানে একটাই মানে ঝামেলা, সেটা হচ্ছে এখানে আমার যে ডেটাটা আমি সেভ করব সেটাকে অবশ্যই স্ট্রিং আকারে সেভ থাকবে। এই জন্য আমি যখন আমার ডিভাইসে কোনো অবজেক্ট স্টোর করতে যাব, তখন আর কি আমাকে প্রথমে এই অবজেক্টটা স্ট্রিং এ কনভার্ট করা লাগবে এবং তারপরে স্টোর করা লাগবে, এবং এই প্রসিডিউর গুলো আমরা দেখব। আর এসিঙ্ক স্টোরেজ হলো খুবই বেসিক একটা স্টোরেজ, এটাতে আসলে কোনো সিকিউরিটি প্রোভাইড করে না, লাইক এনক্রিপশন ডিক্রিপশন। তো তুমি ইচ্ছা করলে তোমার নিজস্ব মানে হ্যাশিং বা এনক্রিপশন ইউজ করে তারপর স্টোর করতে পারো, বাট এটা বাই ডিফল্ট কোনো এনক্রিপশন বা ডিক্রিপশন প্রোভাইড করে না। তো এই মানে এখানে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক শিখবো, সেটা হচ্ছে এসিঙ্ক এবং অ্যাওয়েট। এটা আসলে রিঅ্যাক্ট নেটিভের কোনো ফিচার না, এটা হলো কোর জাভাস্ক্রিপ্টের একটা ফিচার। তো এসিঙ্ক হচ্ছে মানে আমরা বেসিক্যালি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো জানি, এই সবগুলোই বেসিক্যালি সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাই যে আমার ধরো এই ফাংশনের মধ্যে ধরো অনেকগুলো লাইন আছে, লেট a equal to 2, let b equal to 3, তো এইরকম অনেকগুলো লাইন আছে। সো এই প্রোগ্রামে মানে এই প্রোগ্রামটা যখন বা এই ফাইলটা যখন এক্সিকিউট হবে, এই স্ক্রিপ্টটা যখন এক্সিকিউট হবে, তখন প্রথমে এই ফার্স্ট লাইনটা এক্সিকিউট হবে, লাইন 5, দেন তারপর লাইন 6, দেন এইভাবে নিচে নামতে থাকবে। তো এ কনকারেন্টলি দুইটা লাইন একসাথে এক্সিকিউট করতে পারবে না। তো এটাই হলো যে কোনো সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেইন ক্যারেক্টারিস্টিক্স। জাভাস্ক্রিপ্টের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে একই সাথে সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস দুই ওয়েতেই কাজ করতে পারে। আর এই অ্যাসিঙ্ক্রোনাস ক্যারেক্টারিস্টিক্সটা যে কোনো ওয়েব অ্যাপ বা মোবাইল অ্যাপের জন্য আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আমার এই লাইনগুলো এক্সিকিউট হতে কোনো সময় লাগে না, লাইক মানে এক মাইক্রো সেকেন্ডেরও কম সময় লাগে, এই যে লাইক মানে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করা বা ডিভাইসের মধ্যে আমি যে কাজগুলো করি। কিন্তু আমরা যখন একটা ওয়েব বা মোবাইল অ্যাপ নিয়ে কাজ করব, তখন আমার অনেক এপিআই এর উপর ডিপেন্ডেন্সি চলে আসে। আমি জানি না যে সেই এপিআইটা কিভাবে মানে রেসপন্ড করবে, তার রেসপন্স টাইম কেমন হবে। অনেক সময় একটা এপিআই রেসপন্স টাইম 2 সেকেন্ড 3 সেকেন্ড এরকম হতে পারে। তো আমি যদি একটা লাইনে ওই এপিআই রিকোয়েস্টের জন্য ওয়েট করতে থাকি, তাহলে দেখা যাচ্ছে আমার পুরো মোবাইলের একটা স্ক্রিন লোড হইতে আমার অনেক টাইম লাগতেছে, বা আমার একটা ওয়েব পেজ লোড হইতে অনেক টাইম লাগতেছে। তো ইনস্টেড আমি যে কাজটা করতে পারি যে ব্যাক এন্ডে আমার ওই এপিআই ডেটাটা রিসিভ করতে থাকলো, ইন দ্য মেন টাইম আমি আমার পেজের যে বাকি যে এলিমেন্ট গুলো আছে সেগুলো লোড করতে থাকলাম। এটা মানে খুব ভালো একটা ফিচার আর কি, খুবই নেসেসারি একটা ফিচার। তো জাভাস্ক্রিপ্ট আসলে আমাকে এই এসিঙ্ক্রোনাস ফিচারটা প্রোভাইড করে। তো এই এসিঙ্ক্রোনাস ফিচার মানে এখন এই এসিঙ্ক্রোনাস ফিচারটা আমরা হলো ডিভাইসে কোনো কিছু স্টোর করার সময়ও অ্যাপ্লাই করব। লাইক স্টোর করতে আমার কত টাইম লাগবে, এটা আসলে তোমার হলো আমার আমি ধরো আমি পিসির ক্ষেত্রে যদি বলি, আমার মনে করো বড় ডেটা হলো, সেটা হলো আমি এসএসডি ইউজ করতেছি না এইচডিডি ইউজ করতেছি, বা আমার ডিভাইসের রিডিং স্পিড রাইটিং স্পিড, এই ক্যারেক্টারিস্টিক্স গুলোর উপর ডিপেন্ড করে। সো এখানে কিছু সময় লাগতে পারে, তার জন্য তো আমার বসে থাকা দরকার নেই বাকি কাজগুলো করার জন্য। তো এই জন্য সিঙ্ক্রোনাস স্টোরেজটা আমরা
মানে এসিনক্রোনাস ফাংশন ইউজ করবো আর কি। এখন এই স্টোরিং বাদেই একটা নর্মাল এসিনক্রোনাস ফাংশনের মানে ফাংশনটা কিভাবে কাজ করে বা এটা না থাকলে কি হতো সেই জিনিসটা দেখি। এই মানে আমার তো এই পেজটা যখন লোড হবে তখন আমার মানে লোড হওয়া মানে কি আমার এই স্টোরেজ স্ক্রিন ফাংশনটা এক্সিকিউট করবে। তো এই স্টোরেজ স্ক্রিনের মধ্যে আমি একটা ইয়া লিখি আর কি, এই জিনিসটার কাজ হচ্ছে যে আমার এই জেএসএক্স টা রিটার্ন করার আগে এই জেএসএক্স টা রিটার্ন করার আগে এই এই পুরো লুপটা চলবে, তারপরে এই জেএসএক্স টা রিটার্ন করবে। তার মানে এই লুপটা আমার যতক্ষণ না চলা শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি স্ক্রিনে কিছু দেখতে পারবো না, কারণ কারেন্টলি এটা হলো আমার সিনক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো কাজ করতেছে। হুম। তো এখন দেখি এটা কিভাবে কাজ করে। তো এই লুপটা আসলে মানে অনেক বড় একটা লুপ, এটা চলতে আসলে অনেক সময় লাগবে, 10 to the 10 রেঞ্জের। সো আমি মানে বেশ কিছু সময় আমার স্ক্রিনে কিছু দেখতে পারবো না আর কি। সো এই আমার ফল লুপটাও শেষ হবে না এবং এই অ্যালার্ট ডানটাও দেখতে পাবো না, আমি যে বাকি যে এসএক্সটাও দেখতে পারবো না, কারণ কারেন্টলি এটা সিনক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো কাজ করতেছে। তো এখন আমি এই জিনিসটা দেখে আসি যে এটা আমার ঠিক মতো কাজ করে কিনা। আমি এখানে ফাংশনটা ডিফাইন করছি কিন্তু এখানে ফাংশনটা কল করা হয় না, আমি এখানে ফাংশনটা কল করে দিই। ওকে, নাইস। আমি হলো ফাংশনটা কল করলাম, এবার হলো আর কি দেখি যে আমার স্ক্রিনটা লোড হয় কিনা। এটা হচ্ছে আমার অ্যাপের হোম স্ক্রিনটা। তো এখানে আমার যে বাটনটা আছে যে স্টোরেজ স্ক্রিনে যাওয়ার, তো এখানে আমি ট্যাপ করতেছি। তো এখানে ট্যাপ করার পরে আমার কিছু হচ্ছে না, এর কারণ হলো আমার জেএসএক্স টা রিটার্ন করার আগে আমার ওই পুরো লুপটা শেষ হতে হবে। লুপ শেষ হওয়ার পরে আমার ওই স্ক্রিনে যাবে। যেহেতু ওই লুপটা এখনো চলছে তাই আমার জেএসএক্স টা মানে জেএসএক্স এলিমেন্ট গুলো রিটার্ন করতে পারতেছে না এবং আমি আমার স্ক্রিনে ট্যাপ করার পরেও কিছু দেখতে পারতেছি না, কারণ আমার কারেন্টলি ওই লুপটা চলতেছে। সো ওই লুপটা শেষ না হওয়া পর্যন্ত আমার কোনো কাজ হবে না। এখন আমি এই ফাংশনটাকে আমরা হলো যে মানে যে ফাংশনের কারণে আমি জেএসএক্স এলিমেন্টটা দেখতে পাচ্ছি না সেটাকে আমি এখন অ্যাসিনক্রোনাস ফাংশনে কনভার্ট করব। একটা ফাংশনকে এসিনক্রোনাস ফাংশনে কনভার্ট করার আগে মানে কনভার্ট করার জন্য আমার শুধুমাত্র ওই ফাংশনের আগে এসিঙ্ক কিওয়ার্ডটা ইউজ করলেই হবে। ওকে। আর এর মধ্যে মানে এই ফাংশনের মধ্যে যে কাজটা মানে এই ফাংশনের মধ্যে যে কাজটা হতে আমার আর কি সময় লাগবে সেই কাজটাকে আমি একটা অ্যাওয়েট ফাংশনের মধ্যে লিখব। আমার পুরো ফাংশনটা হচ্ছে মানে অ্যাসিনক্রোনাস এবং এর মধ্যে যে কাজগুলো হইতে আমার সময় লাগবে সেটাকে আমি অ্যাওয়েট ফাংশনের মধ্যে লিখব। সো এর মধ্যে আমি আরেকটা ফাংশন ডিক্লেয়ার করি, অ্যাওয়েট। তো এখন আমার যেটা হলো যে এই ফাংশনের এই অ্যাসিনক্রোনাস ফাংশনটার আমার এই ফাংক হলো আমার একটা অ্যাসিনক্রোনাস ফাংশন এবং এই অ্যাসিনক্রোনাস ফাংশনের এই পার্টটা হলো আমার কনকারেন্টলি অন্য পার্টের সাথে চলবে। সো এই পার্টটা হলো আমার অ্যাসিনক্রোনাস হয়ে গেল এই পুরো অ্যাসিনক্রোনাস ফাংশনের। তার মানে এখন আমার এই পার্টটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে এবং বাকি যে কাজগুলো আছে লাইক এই যে জেএসএক্স রিটার্ন করা এইগুলা আগেই হয়ে যাবে, এইটা কমপ্লিট হওয়ার জন্য আর ওয়েট করবে না। তার মানে এখন আমার যে কাজটা হওয়া উচিত আমার জেএসএক্স টা শো করা উচিত, কিন্তু এই ডানটা শো করবে না, কারণ এটা হলো আমার ব্যাকগ্রাউন্ডে এটা যখন কমপ্লিট হবে তারপরে শো করবে। আমি যদি ডানটা ওইটার বাইরে রাখতাম তাহলে আমার এই ডানটাও আগে শো করে দিত আর কি। সো এইভাবে হলো আমরা একটা
অ্যাসিনক্রোনাস ফাংশন ডিফাইন করি, এবং অ্যাসিনক্রোনাস ফাংশনের বাইরে কখনোই আমি কোনো অ্যাওয়েট মানে অ্যাওয়েট সিনট্যাক্স ডিক্লেয়ার করতে পারবো না। অ্যাসিনক্রোনাস ফাংশনের মধ্যে যে পার্টটা তোমার হলো অ্যাওয়েট ফাংশন হবে, সেই পার্টটা তোমার হলো মানে কনকারেন্টলি অন্য প্রসেসের সাথে রান হবে, এমন মানে ওই পার্টটুকু আসলে বেসিক্যালি অ্যাসিনক্রোনাস হয়। তো এই অ্যাওয়েটটা আমি অ্যাসিনক্রোনাস মানে কোনো একটা ফাংশন যদি আমার অ্যাসিনক্রোনাস না হয়, তার মধ্যে আমি কখনোই অ্যাওয়েটটা ডিফাইন করতে পারবো না। তাহলে এখন আমার যে আউটপুটটা আসা উচিত, আমার এই জেএসএক্সটা আগেই মানে আমার এখন যদি আমি ওই স্টোরেজ স্ক্রিন বাটনটা ক্রিয়েট করি, তাহলে আমার এই জেএসএক্সটা দেখতে পাওয়া উচিত। তাহলে আমরা এখন অ্যাপের আউটপুটে চলে যাই। কারেন্টলি এটা হচ্ছে আমার অ্যাপের আউটপুট। তো আগে কিন্তু আমি স্টোরেজ স্ক্রিনে ট্যাপ করলে আমি স্ক্রিনে যাইতে পারতেছিলাম না, কারণ আমার ফার্স্ট একটা লুপ কমপ্লিট হতে হবে, তারপরে আমার জেএসএক্সটা রিটার্ন করবে। সো ওই লুপটা কমপ্লিট হইতে যেহেতু আমার অনেক বেশি টাইম লাগতেছিল, সো আমি জেএসএক্সটা পাচ্ছিলাম না, মানে আমি কোনো ভিজুয়াল ইনপুটই মানে পাচ্ছিলাম না। তো এখন আমি যদি স্টোরেজ স্ক্রিনে ট্যাপ করি, আমার কিন্তু কারেন্টলি লুপটা চলতেছে, এমন না যে আমার লুপটা শেষ হয়েছে। কারণ লুপটা চলতেছে এটা আমি কিভাবে বুঝলাম, কারণ লুপটা শেষ হওয়ার পরে আমার হলো একটা অ্যালার্ট উত্তর, ডান লেখা উত্তর। যেহেতু আমার লুপটা শেষ হয়নি, তার মানে আমি ডানটা দেখতে পাচ্ছি না, কিন্তু ওই অ্যাওয়েটের পার্টটা বাদে, ওই অ্যাসিনক্রোনাস ফাংশনের পার্টটা বাদে বাকি যে কাজগুলো আছে, যেমন ধরো আমার জেএসএক্স রিটার্ন করা, সেটা আমি অলরেডি পেয়ে গেছি। তো এইটাই বেসিক্যালি অ্যাওয়েট এবং অ্যাসিঙ্ক। জাভাস্ক্রিপ্টের খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার এটা। তো অ্যাওয়েট এবং অ্যাসিঙ্কের এই আইডিয়াটা আই হোপ ক্লিয়ার। এখন আর কি আমরা কিভাবে স্টোরেজে ডিভাইসের লোকাল স্টোরেজে ডেটা সেভ করা যায় সেই জিনিসটা দেখবো আর কি। তো আমাদের এই পর্যন্ত মেইন গোল ছিল অ্যাওয়েট এবং অ্যাসিঙ্ক সম্বন্ধে খুব ক্লিয়ার একটা ধারণা নেওয়া। আচ্ছা, তো আমরা কোন লাইব্রেরি ইউজ করব? অ্যাসিঙ্ক স্টোরেজ। তার মানে এই নাম শুনেই বুঝতে পারতেছি যে এই অ্যাসিঙ্ক স্টোরেজে আমরা যখন ডেটা রিট্রিভ করব বা ডেটা সেভ করব, এটাতে আমার যদি সময় বেশিও লাগে, আমার হলো এটা একটা অ্যাসিঙ্ক্রোনাস প্রসেস। সো আমার অন্য কাজগুলো করতে থাকবে এবং ব্যাকএন্ডে ডেটাটা সেভ করবে বা রিট্রিভ করবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই আমি অ্যাসিনক্রোনাস মানে অ্যাসিঙ্ক স্টোরেজ দিয়ে শুধুমাত্র স্ট্রিং টাইপ ডেটা সেভ করতে পারবো বাই ডিফল্ট। তাই আমি যদি জেসন মানে অবজেক্ট সেভ করতে চাই, তাহলে আমাকে প্রথমে সেটা স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। এই অ্যাসিঙ্ক স্টোরেজে বেসিক্যালি আমার ডেটাগুলা বা স্ট্রিং গুলা কি ভ্যালু পেয়ার হিসাবে সেভ হয়। মানে আমি যখন সেভ করব তখন ওই ডেটাটাকে একটা কি দিয়ে সেভ করব, এবং যখন রিট্রিভ করব ওই কি এর মাধ্যমে আমি রিট্রিভ করতে পারবো। তাহলে আমি প্রথমে একটা স্ট্রিং সেভ করার জন্য, স্টোর করার জন্য এবং সেটা রিট্রিভ করার জন্য একটা সেট এবং গেট মানে এই দুইটা মেথড আমি লিখবো আর কি। অবশ্যই এটা একটা এসিং ফাংশন হবে, এবং এই ফাংশনের দুইটা প্যারামিটার থাকবে। সো আমি যখন ডেটা সেভ করব, তো এই তখন সেভ করার প্যারামিটারটা কি হবে? কি এবং ভ্যালু। আচ্ছা, এবং এর মধ্যে আমি একটা ট্রাই ক্যাচ ব্লক লিখবো। ট্রাই ক্যাচ ব্লক লেখার কারণ হচ্ছে আমার যদি ডিভাইসে সেভ করতে যদি কোনো এরর হয়, তখন যাতে আমি আর কি এররটা দেখতে পারি। মানে আই হোপ আমাদের ট্রাই ক্যাচ নিয়ে আইডিয়া আছে। ক্যাচ ব্লক আমি শুধু এরর মেসেজটা শো করবো আর কি। আচ্ছা, তো ট্রাইয়ের মধ্যে কি করব? ট্রাইয়ের মধ্যে আমি এই অ্যাসিঙ্ক স্টোরেজ ফাংশন ইউজ করে, লাইব্রেরি ইউজ করে আমার ডিভাইস স্টোরেজে ডেটাটা সেভ করব। তো এখন এই পার্টটা, এই যে ডেটা সেভ করার পার্টটা হবে হলো আমার অ্যাসিঙ্ক্রোনাস। তো এখানে আমি অ্যাওয়েট লিখব। অ্যাওয়েট সিঙ্ক স্টোরেজ ডট সেট আইটেম। আচ্ছা, সেট আইটেমে আমরা কি কি দিব? সেট আইটেমে আমার দুইটা জিনিস নাই, একটা হলো কি আর একটা হলো তো ডেটা সেভ হওয়ার পরে আমি একটা অ্যালার্ট দিয়ে দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমার সেট মেথড। সেম ওয়েতে আমি একটা গেট মেথড লিখি, এবং এটাও একই সাথে আমার অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন হবে।
আচ্ছা, আমি যখন ডেটা রিট্রিভ করব তখন আমার বেসিক্যালি কোন জিনিসটা লাগবে? ডেটা রিট্রিভ করার সময় আমার অনলি ইয়াটা লাগবে আর কি লাগবে, এবং এটা আমার ভ্যালুটা রিটার্ন করবে। সেম ওয়েতে আমি এটাকে ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে রাখবো। আচ্ছা, এখন হলো মানে এখন আমরা যে প্রসিডিউরটা দেখাচ্ছি এটাতে শুধুমাত্র আমি স্ট্রিং সেভ করব। একটু পরে আমরা আর কি জেসন কিভাবে মানে অবজেক্ট কিভাবে সেভ করা যায় সেটা দেখবো। কারেন্টলি আমরা স্ট্রিং ডেটা কিভাবে সেভ করা যায় সেটা আর কি দেখতেছি। আচ্ছা, তো আমি হলো এই যে এসিঙ্ক স্টোরেজ গেট আইটেম মেথড দিয়ে যে ডেটাটা পাইছি সেটা যদি নাল না হয় তাহলে আমি ডেটাটা শো করব বেসিক্যালি। আর যদি নাল হয় তাহলে তার মানে কি আমার এই যে কিটা প্রোভাইড করছি এই কি দিয়ে আমার বেসিক্যালি কোনো ডেটা স্টোর করা নাই আমার ডিভাইসে। তো এই গেল আমার দুইটা মেথড, সেট ডেটা এবং গেট ডেটা। আচ্ছা, এরপরে আমি আরেকটা মেথড লিখি, সেটা হচ্ছে আমার রিমুভ আইটেমের জন্য। আমি যখন একটা ডেটা রিমুভ করতে যাব তখন আমার কি দেওয়া লাগবে? শুধুমাত্র কিটা প্রোভাইড করলে আমার সেই ডেটাটা রিমুভ করতে পারবো। আচ্ছা, তো এই গেল আমার তিনটা মেথড, যার মধ্যে একটা দিয়ে আমি ডেটা সেভ করব, আর একটা দিয়ে ডেটা রিট্রিভ করব, এবং একটা দিয়ে ডেটা রিমুভ করব। তো এখন আমি এই তিনটার জন্য আর কি তিনটা বাটন লিখি। একটা হলো সেভ ডেটা, রিট্রিভ ডেটা, এবং ফাইনালি আরেকটা হচ্ছে রিমুভ ডেটা বা ডিলিট। আমি যখন ডেটা সেভ ডেটা করব আর কি, তো তখন আমার এই মেথডে কি হবে, আমি সেভ ফাংশনটা কল করব উইথ কি ভ্যালু পেয়ার। সো সেট ডেটা, এবং এইটার ইনপুট হচ্ছে প্রথমে আমি কি দিব, লাইক কোর্স নেম, কোর্স কোড SWE 4637। সো এই ডেটাটা আমি সেভ করতে চাই। ওকে, তো এই বাটনটা প্রেস করলে আমার ডেটাটা সেভ হয়ে যাবে। এরপরে আমি যে কাজটা করব, এই ডেটাটা আমি রিট্রিভ করতে চাই, যে মানে আমার এই কোর্স কোডটা কি। তো আমি রিট্রিভ করার জন্য আমাকে কি করতে হবে, গেট ডেটা, এবং শুধুমাত্র আমাকে যেটা প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে সরি কোর্স কোড। এবং ফাইনালি আমি আমার ডেটাটা ডিলিট করতে চাই। তো ডিলিট করার জন্য কি আমার ডিলিট করার ফাংশনটার নাম হচ্ছে রিমুভ ডেটা,
এবং এখানেও শুধুমাত্র আমাকে কি প্রোভাইড করতে হবে, কোর্স কোড। ওকে, তাহলে আমার অ্যাপের স্ট্রাকচার কমপ্লিট। আমার যে স্টোরেজ স্ক্রিন আছে ওখানে বেসিক্যালি আমার তিনটা বাটন থাকবে। একটা বাটন মানে একটা বাটন দিয়ে আমি হলো ডেটা সেভ করতে পারবো, একটা দিয়ে ডেটা রিট্রিভ করতে পারবো। মানে আমার এই কি এর এগেইনস্টে যে হলো ডেটাটা আছে সেটা আমাকে অ্যালার্ট হিসাবে শো করবে, এবং ফাইনালি আমি ডেটাটা আর কি ডিলিট করে দিতে পারবো। সো ডেটা ডিলিট করার পরে আমি তারপর যখন আমি সেম কোর্স কোড দিয়ে ডেটা রিট্রিভ করতে যাব, তখন আর কি আমাকে কি এরর শো করা উচিত যে এই কি এর এগেইনস্টে আমার কোনো ডেটা নাই। তো এই এই বেসিক্যালি আমার কোড। এবার আমি দেখে আসি যে আমার এই জিনিসগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা। এটা বেসিক্যালি আমার অ্যাপটা। তো এখন আমি স্টোরেজ স্ক্রিনে যাব, এবং স্টোরেজ স্ক্রিনে আমার তিনটা ইয়ে আছে, তো তিনটা বাটন আছে আর কি। এখন এই তিনটা বাটনের মধ্যে আমার একটা হলো সেভ করবে ডেটাটা, এবং একটা রিট্রিভ করবে, এবং একটা ডাটাটা ডিলিট করবে। তো আমি এখনো ডেটা সেভ করিনি, তার মানে আমার কোর্স কোড এই কি এর এগেইনস্টে আমার ডিভাইসে কোনো ডেটা নাই। এখন যদি আমি ডেটা রিট্রিভ করতে যাই তাহলে আমার কি এটা আমার নো ডেটা অ্যাসাইন টু দিস কি, তাহলে এই অ্যালার্টটা দেখাচ্ছে। তাহলে কারেন্টলি আমাকে যে কাজটা করে নিতে হবে, এবং আমি ডেটাটা সেভ করলাম, ডেটা সেভ করা শেষ। এখন আমি ডেটা রিট্রিভ করতে যাব। ওকে, SW4637 আমার কোর্স কোড কি এর এগেইনস্টে এই ডেটাটা আমার ডিভাইসে স্টোর করা আছে। এখন আমি যদি আমার অ্যাপটা আর কি রিস্টার্ট দেই, তারপরেও দেখবো যে আমার ডেটাটা আছে কিনা। আমার অ্যাপটা আমি রিস্টার্ট দিলাম, এবং আবার স্টোরেজ স্ক্রিনে যাচ্ছি, আবার রিট্রিভ ডেটা। আচ্ছা, আমার ডেটাটা এখনো সেভ আছে আমার ডিভাইস স্টোরেজে। তার মানে আমি অ্যাপ থেকে লগ আউট করলে বা অ্যাপ ক্লোজ করলে আমার ডেটাটা রিমুভ হচ্ছে না। এখন আমি ফাইনালি আমার ডেটাটা ডিলিট করব। তাহলে আমার ডেটা ডিলিট হয়ে গেল। ডেটা ডিলিট হওয়ার পরে আমি বেসিক্যালি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আবার রিট্রিভ করতে পারি কিনা। না, ডেটা ডিলিট হওয়ার পরে আমি ডেটা রিট্রিভ করতে পারতেছি না। তো এই বেসিক্যালি কিভাবে আমরা একটা স্ট্রিং স্টোর করতে পারি সেটা। এবার আমরা যেটা দেখবো যে আমরা কিভাবে একটা অবজেক্ট স্টোর করতে পারি। আমরা যখন মানে অবজেক্ট টাইপের ডেটা স্টোর এবং রিট্রিভ করতে যাব, এই দুইটা ফাংশন খালি আমার ডিফারেন্ট হবে। কিন্তু আমি যখন ডেটা রিমুভ করতে যাব তখন আমার জিনিসটা সেম। আমি শুধু কিটা প্রোভাইড করলে ডেটা রিমুভ হয়ে যাবে, কারণ আমার ডেটাটা অবজেক্ট হোক আর স্ট্রিং হোক, আমার কিটা অলওয়েজ স্ট্রিং। সো আমার রিমুভ ডেটার জন্য আমার অবজেক্টের ক্ষেত্রে আর নতুন কোনো ইয়া লাগতেছে না আর কি, মানে ফাংশন লাগতেছে না। তো আমরা এখন দেখব যে অবজেক্ট ডেটার ক্ষেত্রে আমার এই সেট ডেটা আর গেট ডেটা এই মেথড দুইটাতে বা এই ফাংশনগুলোতে কি চেঞ্জ আসে। আচ্ছা, আমি নতুন ফাংশন ক্রিয়েট করলাম সেট ডেটা। তো আমি নতুন একটা ফাংশন ক্রিয়েট করলাম সেট ডেটা জেসন নামে বেসিক্যালি। সেট ডেটার মানে একদম হুবহু কপি হলো সেট ডেটা জেসন। আমি এখনো কোনো চেঞ্জ করিনি, এখন চেঞ্জ করব। সেটা হচ্ছে যে আমার এই যে এই অ্যাসিঙ্ক স্টোরেজ ডট সেট আইটেম, এখান এই মানে এইখানে আমি আসলে ডেটাটা স্টোর করতেছি। তো এর আগেই এখন আমি তো শিওর যে সেট ডেটা জেসন আমি যে ভ্যালুটা দিব সেটা হচ্ছে আমার স্ট্রিং, সরি স্ট্রিং না, মানে অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে আমাকে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। তো স্ট্রিং এ কনভার্ট করবো কেমনে? ভ্যালু ইকুয়ালস জেসন ডট স্ট্রিংইফাই ভ্যালু। আচ্ছা, তো এই একটা লাইন অ্যাড করলেই শেষ। তার মানে আমাকে যখন আমার ডেটাটা স্টোর করতে যাবে তার আগে এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। এখন সেম কাজ করবো আমি ডেটা রিট্রিভ করার সময়। ডেটা রিট্রিভ করার পরে আমি এটাকে আবার স্ট্রিং থেকে অবজেক্টে কনভার্ট করে ফেলবো। তার মানে আমি যখন স্টোর করতে যাব তখন আমি অবজেক্ট থেকে স্ট্রিং এ কনভার্ট করব, এবং যখন রিট্রিভ করব তখন আমি আবার এটা স্ট্রিং থেকে অবজেক্টে কনভার্ট করব। আচ্ছা, এখন আর আমি এই ডেটাটাকে অ্যালার্ট না করে আর কি ইয়া করি, কনসোল লক করি, ডিভাইসে না দেখায়। data equals to
ওকে, তাহলে এই হলো আমার, যেহেতু আমি এখনো মোবাইল ডিভাইসটা দেখাচ্ছি না, তাহলে আমি এই মানে অ্যালার্ট গুলাকে কনসোল লগে কনভার্ট করে ফেললাম, মানে ডেটা যখন আমাদের স্টোর হবে তখন আর কি আমার কনসোলে শো করবে যে ডেটা সেভ সাকসেসফুলি। তাহলে আমি জাস্ট দুইটা জায়গা চেঞ্জ হবে, একটা হলো সেভ ডাটার সময় এবং ডাটা রিট্রিভ করার সময়, রিমুভটা আমার সেম। তো এবার দেখি একটা ডেটা স্টোর করে দেখি। তাহলে আগে যখন আমি ডেটা সেভ করতেছিলাম তখন আর কি আমি একটা ভ্যালু হিসাবে কি পাস করতেছিলাম, ভ্যালু হিসাবে একটা স্ট্রিং পাঠাচ্ছিলাম, তাই না? তো এখন আমি ভ্যালু হিসাবে যে জিনিসটা পাঠাবো সেটা হচ্ছে আমার কিটা হলো একটা ইউজার ইনফরমেশন আমি সেভ করব। না আচ্ছা, আমি এটা কোর্স ইনফো সেভ করি। তো এখানে আমার যে জিনিসটা হবে কোর্স ইনফোতে, তাহলে কোর্স ইনফোতে প্রথমে মনে করো আইডি থাকলো, আইডি হলো প্রোগ্রাম হলো SWE, আর ডেটা রিমুভ হলো আমি হলো আর কি অ্যালার্টটাকে কনসোল লগ করি। আচ্ছা, তাহলে এই ডেটাটা আমি হলো এখন স্টোর করতে চাচ্ছি এবং এটা হলো বেসিক্যালি একটা অবজেক্ট। তারপর এই বাটন দিয়ে আমি ডেটা রিট্রিভ করতেছি এবং এটা দিয়ে ডিলিট করতেছি। আচ্ছা, আমার জিনিসটা কাজ করার কথা, কোনো এরর আসার কথা না। এখন দেখি প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ডেটাটা সেভ করব এবং ডেটা সেভ হওয়ার পরে আমি এখানে কনসোল লাগে ডেটা সেভ সাকসেসফুলি দেখানোর কথা। আচ্ছা, এবার দেখি এটা দেখাই কিনা। আমি মোবাইলের অ্যাপে যাচ্ছি এবং আচ্ছা, ফার্স্ট কাজ হলো আমি সেভ ডেটা। আচ্ছা, তো এখানে একটা এরর আসছে, সেটা হলো আমার ডেটাটাকে স্ট্রিং এ কনভার্ট করতে পারতেছে না, আমার ফোনে এররটা আসছে আর কি। তো এই এররটা আসার কারণ হচ্ছে এটা সেম ভ্যারিয়েবলে করছি তাই। এটাকে আমরা একটু চেঞ্জ করি। সেট ডেটা ফাংশন আর কি। আচ্ছা, আমরা আরেকটা মানে আচ্ছা, ওইটা কোনো ভুল ছিল না, আমরা যে ভুলটা করছি সেটা হচ্ছে আহ, তাই তো বলি, মানে এটার কারণ তো ঝামেলা হওয়ার কথা না। ওকে, আমরা যে ভুলটা করছি সেটা হলো আহ, যখন আমি মানে এখান থেকে এই বাটন গুলা থেকে আমি হলো যখন ডেটাটা পাস করতেছি তখন পাস করতেছিল অবজেক্ট, কিন্তু আমি এটা ফাংশন কল করছি হলো স্ট্রিং সেভ করার ফাংশনটা। সো এই এই দুটো চেঞ্জ করতে আসলে আমরা ভুলে গেছিলাম। এখন মানে আহ, আমাদের সব ঠিকঠাক মতো কাজ করা উচিত, তো এখন আর কি কনসোল লগটা দেখি। আমি স্টোরেজ স্ক্রিনে গেলাম এবং সেভ ডেটা। আচ্ছা, সেভ ডেটা করার পরে আমাদের যে ডেটা সেভ সাকসেসফুলি এটা উঠলো। এরপর আমি যেটা করবো সেটা রিট্রিভ ডেটা, যে আমি ডেটাটা যেটা সেভ করছিলাম সেটা আবার অবজেক্টে কনভার্ট হয়ে আমাকে শো করে কিনা।
আচ্ছা, তো এখন আমার ডিভাইসে যে এররটা দেখাচ্ছে সেটা হচ্ছে নো ডাটা অ্যাসাইন্ড টু দিস কি। আমি ডিভাইস দেখাচ্ছি না, বাট আমার ডিভাইসে এই এররটা দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমি কোন ডেটাটা রিট্রিভ করতে যাচ্ছি, কোর্স কোড, কিন্তু আমি ডেটাটা কি নামে সেভ করছি, কোর্স ইনফো। সো আমার এই নামে কোনো ডেটা নাই। আর আগের বারে তো আমি ডেটাটা ওই কোর্স কোডটা রিমুভ ডিলিট করে দিয়েছিলাম আর কি। তো এখন আমার এখানে যে কিটা হবে সেটা হলো কোর্স ইনফো, এবং ডিলেটাও এখানে হবে কোর্স ইনফো। আচ্ছা, তো আবার আমি হলো ডেটাটা রিট্রিভ করার ট্রাই করি। আমরা ডেটা সেভ করছি, সেভ করার পর তো ডেটা সেভ সাকসেসফুলি উঠছে। তো এখন যদি আমরা ডেটা রিট্রিভ করতে যাই আর কি, হুম, তো এই একটা এরর আসবে। আচ্ছা, এই এররটাকে আমরা হলো কনসোল লগ করি। তো এখন আমি ডেটা রিট্রিভ করতে যাব। আচ্ছা, তো আমার যে এররটা আসছে সেটা হচ্ছে ডেটা ইজ রিড অনলি। এই এররটা আসার কারণ হলো আমার এখানে যে এই যে ডেটা ভেরিয়েবলটা আমি পাই, হ্যাঁ, তো এই যে এই ডেটা ভেরিয়েবলটা আমি কি মানে কনস্ট্যান্ট আকারে সেভ করছি। তো কনস্ট্যান্ট আকারে সেভ করার কারণে আমি এটাকে এই যে এই লাইনে যে আবার ডেটাটা চেঞ্জ করে দিচ্ছি না, তো এটা তো আমি চেঞ্জ করতে পারবো না। কারণ আমি যখন একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করবো তখন তো এর ভ্যালুটা যেটা সেট হবে সেটা আর চেঞ্জ করতে পারবো না। তাহলে এটাকে যদি আমি কনস্ট্যান্ট থেকে এটা করি, তাহলে কি আসে, আবার আমি ডেটা রিট্রিভ করতে গেলাম, এখন ঠিক আছে। এখন এই যে আমার যে ডেটাটা সেভ করছিলাম সেটা হলো কোর্স নেম, এটা আইডি এবং প্রোগ্রাম। এখানে কি গুলো আসলে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারে সর্ট মানে সর্ট হয়ে যায়। তো আমি আর কি কখন কনস্ট্যান্ট ইউজ করব এবং কখন আর কি লেট ইউজ করব, এই এই দুইটার বিষয়ে আমাদেরকে একটু আর কি কেয়ারফুল থাকতে হবে। এবং ফাইনালি আমি যেটা মানে যে কাজটা করবো সেটা হলো রিমুভ ডেটা। তাহলে আমি এখন ডেটা ডিলিট করে দিই, এই যে ডেটা রিমুভ সাকসেসফুলি। এবং এখন যদি আবার আমি রিট্রিভ ডেটা করতে যাই তাহলে আর কি আমি ডিভাইসে এররটা দেখতে পাচ্ছি, নো ডেটা অ্যাসাইন। আচ্ছা, এটা যদি আমি কনসোল লগ করি তাহলে আর কি তোমরা এররটা দেখতে পারবা। তো আমি যে ডেটা রিট্রিভ করতে চাচ্ছি আবার, তাহলে যে নো ডেটা অ্যাসাইন টু দিস কি। আবার আমি ডেটাটা সেভ করি, এই যে ডেটা সেভ করলাম, দুইবার ট্যাপ করছে ভুল করে। এবার ডেটা রিট্রিভ করি, এই যে ডেটা রিট্রিভ করলাম, এবার ডেটা ডিলিট করলাম। আমি কাজগুলো সব ডিভাইসে করতেছি আর কি, পাঠা এখানে শুধু কনসোল লগে প্রিন্ট করতেছে আউটপুটটা। আচ্ছা, তো এখন আমি যদি আবার রিট্রিভ করতে যাই, নো ডেটা অ্যাসাইন টু দিস কি, কারণ আমি ডেটা রিমুভ করে ফেলছি। তো এইভাবে বেসিক্যালি আমরা এই যে কোনো টাইপের অবজেক্ট বা স্ট্রিং স্টোর করতে পারবো আমাদের ডিভাইসের লোকাল স্টোরেজে। আর এটা তো বললামই, এটা কোনো সিকিউরিটি বা এনক্রিপশন ডিক্রিপশন প্রোভাইড করে না। তো এসিনক্রোনাস স্টোরেজ নিয়ে এইটুকুই।